দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন এসএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাইব লকডাউনের রাজনীতি এই প্রসঙ্গ নিয়ে। সাম্প্রতিক সময়ে হেফাজত ইসলামের তাণ্ডব এবং তারপরে তাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং এই গ্রেফতার নিয়ে পক্ষ বিপক্ষ মতামত এটি রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় আলোচিত বিষয়। এবং তার পাশাপাশি আছে টিকা এবং টিকা নিয়ে টিকা টিপ্পনী আছে দুই পক্ষের মধ্য থেকে। এবং এই সংকটের মাঝখানে চলছে লকডাউন এবং এই লকডাউন করোনা মোকাবেলায় সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে সব পক্ষই কথা বলছে। এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনার মধ্যে যুক্ত হবে আমাদের সঙ্গে যারা আলোচক হিসেবে যুক্ত আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব শামীম ওসমান এমপি, আওয়ামী লীগ নেতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, হুইপ বিএনপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন টিভি সেটের সামনে এবং যারা এই মুহূর্তে আছেন ভার্চুয়াল মিডিয়ামে তারা চাইলে নিউজ 24 এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ওয়েব পোর্টালটি আছে সেখানে আমরা সরাসরি সম্প্রচারিত হচ্ছি। আপনাদের প্রশ্ন তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন আমাদের সঙ্গে। আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই প্রথমে সেটি হচ্ছে হেফাজত ইসলামের রাজনীতি এবং তার সঙ্গে সঙ্গে গুজব, প্রোপাগান্ডা, অনেকগুলো প্রসঙ্গে এখানে কথা হচ্ছে। আমরা ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনা। আসলে হেফাজতের তাণ্ডব এবং তার পরবর্তীকালে বাংলাদেশের বাস্তবতা এবং এখনকার সময় গ্রেফতার, এটি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিব দুজনেই কথা বলেছেন। এবং এই গ্রেফতারগুলোকে আসলে আপনারা কিভাবে দেখছেন এবং এই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপটে কি ধরনের প্রভাব ফেলছে ভবিষ্যতের জন্য, সেটি আসলে আপনাদের কাছ থেকে একটু ব্যাখ্যা জানতে চাই। রুমিন ফারহানা এমপি, আপনাকে দিয়ে শুরু করছি আলোচনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, হেফাজতের বিরুদ্ধে 26 থেকে 28 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে মামলা হয়েছে 140টি এবং এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে প্রায় 800-র অধিক এবং অনেকেই আসলে পালিয়ে আছেন, অনেককেই খোঁজা হচ্ছে, নানান রকম কথা চলছে বাজারে। এবং এখানে যে বিষয়টি খুব লক্ষণীয়, এই যে 140টি মামলা, এই 140টি মামলার মধ্যে জ্ঞাত আসামি বা নাম দেওয়া আসামি, এফআইআর এজাহারভুক্ত আসামি কিন্তু খুব বেশি নয়। আপনারা দেখবেন যে প্রতিটা মামলাতে 10 জন, 12 জন, 20 জন এরকম নাম দেওয়া আছে। আর বাকি শত শত থেকে হাজার হাজার আসামি করা হয়েছে অজ্ঞাতনামা এবং এই অজ্ঞাতনামা আসামিগুলো ফিল আপ করা হচ্ছে বিরোধী দলীয় নেতা কর্মীদের দিয়ে। এখানে আমাদের মহাসচিব খুব স্পষ্টভাবে বলেছেন যে এই গ্রেফতার বাণিজ্য করবার জন্যই কিন্তু এই ধরনের অজ্ঞাতনামা আসামি রাখা। এবং পলিটিক্যাল মামলার একটা খুব সিগনিফিকেন্ট দিক হচ্ছে পলিটিক্যাল মামলায় না অজ্ঞাতনামা আসামি রাখা হয় এবং অজ্ঞাতনামা আসামি খুব ভালো কাজ করে। যখন যাকে যেখানে খুশি যদি মনে করে সরকার যে তাকে আটকানো দরকার, তাকে একটু হুমকি দেওয়া দরকার বা তাকে একটু হয়তো ভয় ভীতির মধ্যে রাখা দরকার, চাপে রাখা দরকার কিংবা একেবারে গ্রেফতারি করা দরকার, তখন কিন্তু এই ধরনের অজ্ঞাতনামা আসামির ব্যাপারটি খুব ভালো কাজ করে। আপনি জানেন যে হেফাজতের উত্থান, একেবারে জনসমক্ষে উত্থান 2013 সালে, যদিও তাদের জন্ম 2010-এ, কিন্তু তাদের একেবারে জানান দেওয়া উত্থান হচ্ছে 2013 সালে এবং 2013 সালে তাদের বিরুদ্ধে 83টা মামলা হয়। সেই 83টা মামলার মধ্যে 60টা মামলা, 60, এই 9 বছর কিন্তু ঘুমিয়েছিল। এমনকি চার্জশিট বা চার্জশিট পর্যন্ত ওই মামলাগুলো হয়নি, একদম হয়নি। আর বাকি যে 23টা মামলা সেখানে চার্জশিট দেওয়া হয়েছে এবং তারা একেবারেই প্রিলিমিনারি স্টেজে আছে, আদালতের দরজায় মাত্র প্রবেশ করেছে। এই যে 9 বছর ধরে মামলাগুলোর ঘুমিয়ে থাকা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ আমরা যে বলি আইনের শাসন, এই শাসনেরও কিন্তু একটা নিজস্ব গতি আছে। যদি সরকার মনে করে তাহলে আইনের শাসন সেই গতি পায়, যদি সরকার মনে করে তাহলে সেই গতি ঢিলে হয়, যদি সরকার মনে করে, সরকার চায় তাহলে সেই গতি দ্রুত হয়। সেই কারণে কিছু মামলায় আমরা দেখি যে চার্জশিট দিতে পুলিশের বা তদন্ত প্রতিবেদন দিতে 9 বছর পার হয়ে 80 বার সময় নেওয়া হয়। যেমন ধরেন সাগর রুনির মামলা, এই মামলাটিতে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত রিপোর্ট দিতে পারলো না, অর্থাৎ সরকার এটা চায়নি। আবার যেমন ধরেন তনুর মামলা আছে, ত্বকির মামলা আছে, এরকম আরো বেশ কিছু মামলার উদাহরণ আমরা দিতে পারি, রিসা, মিতু, এইগুলো কিন্তু এখনো আলোর মুখই দেখেনি। সুতরাং কোন মামলাটি গতি পাবে, কতটুকু গতি পাবে, সেটা একেবারেই সরকারের কবজায়, একেবারেই সরকারের এখতিয়ার বহির্ভূত এবং এখতিয়ারের মধ্যে, আমি দুঃখিত, এখতিয়ার বহির্ভূত না, একেবারে এখতিয়ারের মধ্যে। এবং এই রমজানে আমি যেটা দেখলাম যে হাটহাজারী এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সি, ব্রাহ্মণবাড়িয়াতে গণহারে গ্রেফতার হচ্ছে।
আমাদের এলাকায় যারা বিএনপির নেতাকর্মী আছেন তারা তো আছেনই, সেই সঙ্গে বিএনপির যারা সমর্থক আছেন কিংবা যারা হয়তো বিএনপি কে ভোট দেন বা বিএনপি মাইন্ডেড বলে এলাকায় পরিচিত, তারাও নিজের এলাকায় থাকতে পারছেন না, তারাও নিজের ঘরে ঘুমাতে পারছেন না। যে ফোনটা আমি পাই রমজানে এবং এই লকডাউনের মধ্যে, এই অতিমারির মধ্যে, সেটা অত্যন্ত দুঃখজনক যে আপা আমি তো আমার ঘরে ঘুমাতে পারি না, আমি যে রোজা রাখবো, আমি যে সেহরি করব, আমি যে ইফতার করব, আমি তো আমার পরিবারের সঙ্গে থাকতে পারছি না, আমি তো আমার বাসায় ঢুকতে পারছি না, অথচ আমি কোনোভাবে এটার সঙ্গে সম্পৃক্ত না। একটি ছোট্ট প্রশ্ন করব এখানে সম্পূর্ণ প্রশ্ন হিসেবে, সেটা হচ্ছে আপনার বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া, আপনি আপনার কথাই বললেন আসলে ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডবটি চালানো হয়েছে, সমস্ত ব্রাহ্মণবাড়িয়া পুড়িয়ে ফেলা হয়েছে, এটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? দেখুন, পুড়িয়ে কারা ফেলেছে? আমাদের একটা ইউনিয়ন আছে সরাইলে, ওরাল ইউনিয়ন। ওরাল ইউনিয়নের যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তার 3 ছেলে এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত বলে পুলিশের রেকর্ডে নাম এসছে, ভিডিওতে তাদেরকে দেখা গেছে। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যিনি সরকার দলীয় সংসদ সদস্য ওবায়দুল মোক্তাদের সাহেবের মিছিল যখন যাচ্ছিল বড় মসজিদের সামনে দিয়ে, তখন মিছিলের ভিডিওটা সিসিটিভিতে দেখা গেছে, মিছিলের পেছনে যারা আছে সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়, তখন সেই মসজিদ থেকে সাহায্য চাওয়া হয়, যখন বড় মসজিদ তো প্রায় 150 বছরের পুরনো, এবং সেই মসজিদে যখন সাহায্য চাওয়া হয়, মাইকিং করা হয়, তখন আশেপাশে এলাকার মানুষজন যারা ওই এলাকার বাসিন্দা তারা এগিয়ে আসে এবং সেখানে একটা ত্রাসের অবস্থা তৈরি হয়। এবং তখন যখন ওবায়দুল মোক্তাদের সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার মিছিল থেকেই তো প্রথমে হামলা হয়েছে, উনি তখন বলেছেন না ওটা জামাত বিএনপির কাজ। তখন বলা হলো তাহলে কি আপনি জামাত বিএনপির ছেলেদের দিয়ে মিছিল করিয়েছিলেন? সেটার কিন্তু কোনো উত্তর আমরা এখনো সংসদ সদস্য কাছ থেকে পাইনি। আপনি যদি একটু বাইতুল মোকাররমের ঘটনার কথা চিন্তা করেন 26 তারিখে, সেখানেও কিন্তু আমরা দেখেছি সরকার দলীয় যে বাহিনী আছে, যুবলীগ, ছাত্রলীগ, তাদের সঙ্গে ইনিশিয়াল কথা কাটাকাটি এবং এক ধরনের উত্তেজনা তৈরি হয় বাইতুল মোকাররমের ভেতরে। তারপরে যখন পুলিশ সেখানে ইন্টারফেয়ার করে, তখন সেখানে এক ধরনের অস্থির অবস্থা তৈরি হয় এবং পুলিশ 1100 রাউন্ড আমি আপনার কথা একটু বুঝতে পেরেছি, আমি আপনার কাছে আসব একটু পরে। উত্তেজনা ছড়ায় হাটহাজারী, সেখান থেকে ছড়ায় ব্রাহ্মণবাড়িয়া। আমি আপনার কাছে একটু পরে আবারও আসি রুমিন ফারহানা, আপনার কোথায় সেটা তো খুঁজতে হবে। আমি আপনার কথাটি ধরে নিচ্ছি এবং আপনার কথা ধরেই আমি আগাচ্ছি সামনের দিকে। জনাব শামীম ওসমান এমপি আপনার কাছে আসি, আসলে আপনি তো আপনার ব্যাখ্যা দিবেন, তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি বারবার উপস্থাপিত হচ্ছে যে আসলে এই তাণ্ডবের পেছনে আসলে সরাসরি হেফাজতের ভূমিকা নেই বলে রুমিন ফারহানার বক্তব্য আমরা দেখেছি, এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কথা তিনি বলেছেন। এটির পাশাপাশি বাংলাদেশের অসাম্প্রদায়িক প্রেক্ষাপটে ধর্মভিত্তিক রাজনীতি দল এবং তাদের এই তাণ্ডবটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আসলে কোন ধরনের বার্তা দিচ্ছে আমাদেরকে? তার সঙ্গে সঙ্গে গুজব আছে, ফেসবুক লাইভের মধ্যে অনেকগুলো মানুষকে দেখানো হচ্ছে যারা প্রতিবাদ করছে, এগুলো আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান শামীম ওসমান এমপি? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমি যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করছি এবং সবার কাছে দোয়াও চাচ্ছি যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে যে যেখানে আছেন, যে দল মত কিংবা দল করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাইকে মাফ করেন এবং এই প্যান্ডামিকের সময় যাতে সবাইকে সুস্থ রাখেন এবং সুস্থ মানসিকতা সম্পন্ন সৃষ্টির সেরা জীব যেহেতু মানুষ, সেই মানুষ হিসাবে যাতে আল্লাহ তাদেরকে বিবেচনা করার মতো অবস্থায় রাখেন। দেখেন, রুমিন আমার ছোট বোনের মতো না, ছোট বোনই সে, এখন অবশ্যই অনেক ছোট, এবং আমি বোন হিসাবে তাকে মনে করি এবং সম্বোধন করি, যদিও উনি একটা দলের হুইপ, পদ পদবিতে আমার চেয়ে বড়, বা তারপর আমি ছোট বোন সম্বোধন করছি। বিষয়টা আমি কিন্তু এইভাবে দেখছি না। আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে দেখেন, একটু আগে শুরু হওয়ার আগে আমি আর রুমিন কথা বলছিলাম যে এবার কোভিডটা জানি কেমন, হ্যাঁ, মানসিকতা, মনোবলটা ভেঙে যাচ্ছে, হ্যাঁ, কাছের লোকগুলি সব আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি বললাম যে আমার আপন খালাতো ভাই, একটাই মাত্র ভাই, হ্যাঁ, ভ্যাকসিন নিয়েছে, প্রথম ভ্যাকসিন নেওয়ার 10 দিন পরে সে বুঝতেই পারেনি যে সে কোভিডে আক্রান্ত হয়েছে। যখন আইসিইউ খুঁজলাম, পেলাম না, বহু জায়গায় কষ্ট করে খোঁজা পেলাম, বয়স বেশি না, 45 হবে ম্যাক্সিমাম। তারপরে শিকদার মেডিকেল কলেজে আমাদের একজন সংসদ সদস্য আছেন মহিলা, ও ব্যাচে যে আল্লাহ ওনার ভালো করুক, এই একটা ব্যবস্থা করলো। 6 দিন ধরে সে ফাইট করলো মৃত্যুর সাথে, 80% ড্যামেজ, চলে গেল দুনিয়া থেকে। সো এই যে চলে গেল, এই চলে যাওয়া যে কিন্তু চলছে, এবং বাংলাদেশে দেখেন আপনি এই সময়টার মধ্যে কত ভালো ভালো নাম করা মানুষ, সাধারণ মানুষ, যারা দেশের জন্য অনেক কিছু দিতে পারতেন, হয়তো মৃত্যু এভাবেই লেখা ছিল, বাট আমরা মানতে পারছি না, ভাবছি যে এটার জন্যই হয়তো মৃত্যুটা হচ্ছে, আবার আমরা মানছিও না, হ্যাঁ, কোনো কিছুই মানছি না। কেন হচ্ছে এরকম? এখানটা আমার প্রশ্ন।
আমি একটা কথা বলতে চাই, আপনি আমাকে এই যেহেতু নবীজির একটা বাণী আমি বলছি, এর মধ্যেখানে ইন্টারাপ্ট করেন না, পরে আমাকে ইন্টারাপ্ট করেন। আমাদের নবী রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1500 বছর আগে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার মনে হয় যে হেফাজত কিংবা ইসলাম নিয়ে কিংবা ধর্ম নিয়ে হোয়াট এভার ইজ, যারাই আমরা ধর্ম নিয়ে রাজনীতি করে কিংবা ধর্মকে বেচে, সেটা এই দল আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, হোয়াট এভার ইট ইজ, আমার মনে হয় তাদের সবার জন্য এটা প্রযোজ্য কিংবা সারা বিশ্বে এটা প্রযোজ্য। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগেই বলে গিয়েছেন, এমন এক যুগ আসবে যে যুগে আলেমদের বেশে কিছু মুনাফিকের আবির্ভাব ঘটবে। তাদের মাথায় টুপি থাকবে, লম্বা জোব্বা থাকবে, কাপড় টাঙ্কুর অনেক উপরে থাকবে, মুখে দাড়ি থাকবে, কথায় কথায় শিরক এবং ফতোয়া দিবে, সাধারণ মুসলমানদেরকে অযথা হত্যা করে বেড়াবে। এরা মসজিদের দিকে বেশি আসবে, কোরআন তোমাদের থেকে ভালো পড়বে, কিন্তু কোরআন এদের গলার নিচে কখনোই ঢুকবে না। হাতে তাসবিহ থাকবে, চেহারা থাকবে ফেরেশতাদের মতো, কথা বলবে নবীদের মতো, শুধু আল্লাহ জিকির করবে, কিন্তু এদের অন্তরে থাকবে মুনাফিকি। এরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। এরা অগণিত হারে বাড়তে থাকবে এবং এদের শেষ দল দাজ্জালের সাথে গিয়ে মিলিত হবে। এদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সো যেটা এখন দেখছি, আমি মনে করি এটা আমি বিশ্বাস করি। দেখেন, মানুষ তো বিশ্বাস করে না, গ্রামে গঞ্জের মানুষ, সাধারণ মানুষ। হ্যাঁ, ওয়াজ, আমি কিন্তু ওয়াজে প্রচুর যাই, এই কারণে যাই যে আমাকে আল্লাহ যেটুকু জ্ঞান দিয়েছেন সেটা আমি বলতে চাই। হ্যাঁ, যারা ওয়াজে আসেন তারা কিন্তু আওয়ামী লীগের মিটিংয়েও হয়তো আসেন না, বিএনপি মিটিংও আসেন না, এরা একদম সাধারণ ধর্মপ্রাণ মানুষ। হ্যাঁ, আয়োজন করে, হুজুর কি বলছেন, হুজুর কি বলতে চান সেটা শোনা। আমি ইচ্ছা করি যাই, কারণ আমার বাবা আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন যখন আমি ছাত্র রাজনীতি শুরু করি, যে যারা ধর্ম ব্যবসায়ী তাদের হাতে মসজিদটা ছেড়ে দিও না। কারণ তারা একতরফা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সো এটা আমার মাথায় আছে, বিকজ আমার বাবা অবভিয়াসলি আমার রাজনৈতিক শিক্ষা গুরুই আমি বলবো। আমি এই জন্য এটার উপরে লেখাপড়াও কিছুটা করি, খুব কম জ্ঞান আমার, আমি পড়ি। আমি যেই জিনিসগুলি বুঝি সেটাই আমি বোঝানোর চেষ্টা করি বিভিন্ন জায়গায়, যে বাপ্পার প্রতি সন্তানদের কর্তব্য কি, ওজনে ঠকিও না, নারীদের সম্মান কি ইসলাম ধর্মে। আমি প্রত্যেকটা জায়গায় ওয়াজ মাহফিল একটা ভিডিও, একটা অডিও ছাড়ি, যেটা হচ্ছে নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। আমি মনে করি ওইটুক ভাষণ যদি আমি ঠিক মতো শুনি, তাহলে কিন্তু আমার কোনো ব্যাখ্যার দরকার পড়ে না। সেই ভাষণে কি আছে, যে পুরুষের উপরে নারীর উপরে পুরুষের যত অধিকার, নারীর উপরে পুরুষের ঠিক সমপরিমাণ অধিকার আছে। সাদা কালোর মধ্যে তুমি কোনো ভেদাভেদ করবে না, মানুষের আমানত খেয়ানত করবে না, মাথার ঘাম পায়ে পড়ার আগে শ্রমিকের মজুরি প্রদান করো। আল্লাহ রসুল বলছেন, জ্ঞান অর্জন জন্য সুদূর চীনে যাও, জ্ঞানীর কলবের কালি যেন শহীদের রক্তের চেয়েও দামি। এই কথা, এরকম আরো কয়েকটা কথা, এবং খুব অল্প ভাষায়। তো এই যে কথাগুলি বলেছেন আল্লাহ রসুল, এটা কি আপনি সারা বিশ্বে কোথাও পাচ্ছেন? পাচ্ছি না। সাদা কালোর ডিফারেন্স হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, উন্নত দেশে হচ্ছে, আমাদের দেশে হচ্ছে। সো এই যে হওয়াটা, এইটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, এবং অ্যাজ এ মুসলমান হিসাবে সব ধর্ম আমি বিশ্বাস করি, প্রত্যেকটা ধর্ম মানুষকে ভালো শিক্ষা দেয়, কোনো ধর্মই খারাপ শিক্ষা দেয় না। এবং সেই কারণে আমি মনে করি যে আমাদের বোধহয় দায়িত্ব হয়ে গেছে, বিকজ দেখেন মানে এখন আমার বয়সী 60 পাড়া দিয়ে দিয়েছি না, টাইম টু গো। সো আমাদের এখন চিন্তা করা উচিত আমরা নেক্সট জেনারেশনে রেখে যাচ্ছি কি। যেই ধরনের জঙ্গিবাদ দেখলাম, ব্রাহ্মণবাড়িয়া আমার ছোট বোনের বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া ফুলের বাগান কি ক্ষতি করেছে, আলাউদ্দিন খার যে স্মৃতি ওটা কি করছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার যে লিস্ট আমি পড়েছি, আমি অবাক বিস্মিত হয়েছি। যেই জায়গাগুলিকে ভেঙে চুরে চুর করে দেওয়া হয়েছে, আমার মনে হয় 71-এ পাক বাহিনীও বোধহয় এইভাবে ভাঙতো না। তাহলে ওদের মেন্টালিটিটা কি, ওরা কারা? আপনি বলতে পারেন এদেরকে উঠালো কারা? হ্যাঁ, এর পিছনে অনেক যুক্তি আছে, তর্ক আছে। এখন কোনো সময় দেখা যাচ্ছে বিএনপি ভর করছে, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, কোনো সময় দেখা যাচ্ছে আমি ভর করছি, সস্তা জিনিস আনতে যাচ্ছি। বাট আমি মনে করি এই সস্তা জিনিস জানতে যে আমরা এমন ভুল জিনিস নিয়ে আসছি সমাজে, যেটা আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, যেই দেশের জন্য 30 লাখ লোক জীবন দিয়েছে, সেই দেশে ধর্ম নিয়ে রাজনীতি হতে পারে না। ধর্ম আমার জবাব আমি আল্লাহর কাছে দিব, একজন হিন্দু তার জবাব তার ভগবানের কাছে দিবে, যে খ্রিস্টান তার জবাব তার কাছে দিবে,
সেটার জন্য কারোর কাছে কৈফিয়ত দিয়ে করার তো আমার দায়িত্ব না। কিন্তু যেই ধরনের আস্ফালন আমি দেখলাম 2013-তেও দেখেছি, এইবারও দেখলাম, আগেও দেখেছি, পাকিস্তান আমলেও দেখেছি, এই ধর্মের নাম করেই কিন্তু মানুষকে রেপ করা হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নেওয়া হয়েছে, 30 লক্ষ লোককে মারা হয়েছে, কিন্তু তখনও ধর্ম। তো আমার মনে হয় যে আমরা যে দল করি না কেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এটাকে পলিটিসাইজ না করে আমাদের এটার বিরুদ্ধে কথা বলা উচিত ফর দ্য নেক্সট জেনারেশন। আপনার কাছে আমি আসছি একটু পরে আবার। শামীম হোসেন এমপি, আপনি আমাদের সঙ্গে থাকুন। রুমিন ফারহান এমপি, আপনার কাছে আসতে চাই। আসলে শামীম হোসেন যে কথাটি বলছেন যে ধর্মকে আশ্রয় করে যারা রাজনীতি করছেন তারা আসলে বাংলাদেশের 2টি প্রধান দলের জন্যই আসলে একটা সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বা সামনে দাঁড়াবে। সেই প্রেক্ষাপটে আসলে আপনি কিছু বলতে চান কিনা রুমিন ফারহান এমপি? দেখুন, ধর্ম নিয়ে যে দলগুলো রাজনীতি করছে তারা কিন্তু জোটবদ্ধভাবে 2টো বড় দলের সঙ্গেই আছে। আওয়ামী লীগের সঙ্গেও যেমন তারা আছে, বিএনপির সঙ্গেও তারা কিন্তু আছে। আমরা দেখেছি যে 2006 সালে আজকে মামুনুল হকের পিতা প্রয়াত আল্লামা শাইখুল হাদিস সাহেবের যে খেলাফতে মজলিস ছিল, তাদের 6 দফা মেনে কিন্তু আওয়ামী লীগ তাদের সঙ্গে চুক্তি করেছিল। পরবর্তীতে সেই চুক্তি থেকে তারা সরে যায়, কিন্তু চুক্তি তাদের মধ্যে হয়েছিল, এটা সত্য। এবং 2013 সালে যখন আবার আমরা হেফাজতকে দেখি ঢাকায় নামতে, তখনও কিন্তু আমরা দেখেছি 5ই মে, তখনও কিন্তু আমরা দেখেছি যে সরকারি দলের মধ্যে এক ধরনের আপোষকামী মনোভাব, এবং তাদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে বা যেগুলো হয়নি সেগুলো দেখা হবে, এই ধরনের একটা আশ্বাস আমরা সরকারের তরফে তখন দেখেছিলাম। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি পাঠ্যপুস্তকের পরিবর্তন এসেছে, আমরা দেখেছি হাইকোর্টের সামনে থেকে বেবি থেমিসকে সরানো হয়েছে, আমরা দেখেছি দেওরায় হাদিসকে সর্বোচ্চ ডিগ্রির মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের যে দাবি ছিল মোটামুটি কিন্তু মেনে নেওয়া হয়েছে। আজকে আমরা যতই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সমালোচনা করি, এটা তো সত্য যে আল্লামা শফি যখন হেফাজতের দায়িত্বে ছিলেন তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগের একেবারে টপ লেভেলের যারা নেতা নেত্রী আছেন তারা কিন্তু খুব ঘনিষ্ঠভাবে তার সঙ্গে বসেছেন, তার সঙ্গে আলাপ করেছেন, তার সঙ্গে পরামর্শ নিয়েছেন, এবং অনেক সময় আমরা দেখেছি যে অনেক মন্ত্রী পর্যায়ের মানুষও তার দোয়া নিয়ে কাজ করেছেন। তো সুতরাং এখন হয়তো সব ঠিক মতো বনছে না বলে হেফাজতের ব্যাপারে বেশ কঠোর মনোভাব আমরা সরকারের তরফে দেখতে পাচ্ছি, কিন্তু এই সরকারকেই কিন্তু আমরা খুবই আপোষ একটা মনোভাব নিয়ে হেফাজতকে ডিল করতে দেখেছি। কি কারণে তারা আপোষ করেছিল বলে আমি কারণে আসছি। আপনি যদি একটু জামাতে ইসলামের কথা চিন্তা করেন, আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন সংবিধানে নিয়ে আসলো বিএনপি, তখন কিন্তু যুগপৎ আন্দোলন করেছিল এই জামাতের সঙ্গে মিলেই আওয়ামী লীগ, এবং তত্ত্বাবধায়ক সরকার কিন্তু জামায়াতের ব্রেইন চাইল্ড। তো সুতরাং যখন যেমন সুবিধা তেমন ভাবে ধর্মভিত্তিক দলের সঙ্গে জোট করা বা ঐক্য করা, এটা কিন্তু নতুন না, এটা কিন্তু আমাদের রাজনীতির একটা সংস্কৃতি। এবং আমরা বলবো যে যেহেতু 2টো বড় রাজনৈতিক দলকে ভোটের চিন্তা করতে হয়, এবং 2টো বড় রাজনৈতিক দলই কিন্তু বাংলাদেশে 90-এর পর থেকে শাসন বলবো যে মানে রাষ্ট্রের দায়িত্বে ছিল, দেশ পরিচালনার দায়িত্বে ছিল। সুতরাং তাদেরকে একটা ভোটের হিসাব নিকাশ করতে হয়, এটা হচ্ছে বাস্তবতা। এখানে আমি বা শামীম ভাই যাই বলি না কেন, দিনের শেষে কিন্তু ভোটের হিসাবটাই চূড়ান্ত হিসাব দলগুলোর জন্য। এবং সে কারণে আমরা দেখি যে কখনো পতিত স্বৈরাচারের সঙ্গেও জোট করতে হয়েছে, মহাজোট করতে হয়েছে, তাদেরকে মন্ত্রিত্ব দিতে হয়েছে, তাদের প্রধানমন্ত্রীর বিশেষ দূত বানাতে হয়েছে, আবার দেখেছি সময়ের পরিবর্তনে তাদেরকে বিরোধী দলের আসনেও বসানো হয়েছে। সুতরাং শুধু যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাই নয়, বাংলাদেশের যেই রাজনৈতিক দলের বিরুদ্ধে একেবারে 3 জোটের রূপরেখা নিয়ে 90-এর 3 জোটের রূপরেখা তৈরি হয়েছিল, একেবারে এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 80 দশক 2টো দল সংগ্রাম করেছে রাজপথে, সেই দলটিকে সাথে নিয়েও তো রাজনীতি করতে হয়েছে। সুতরাং আমরা যদি শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দিকে নজর দিই তাহলে তো হবে না। প্রশ্নটি হচ্ছে একেবারে সাদা মাটা বাংলায় যদি আপনাকে বলি, তাহলে সেটা হচ্ছে ভোটের হিসাব নিকাশ। এবং ভোটের হিসাব নিকাশ থেকে সরকার দেখেছে যে যখন জামায়াতের সাথে সুবিধা, তখন জামায়াতের সাথে যুগপৎ আন্দোলন হয়েছে, আবার যখন দেখেছে জামায়াত হয়তো বিরোধী পক্ষের রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছে, তখন জামায়াতের বিরুদ্ধে ক্র্যাকডাউন হয়েছে, আবার যখন সুবিধা হেফাজতের সঙ্গে সরকার থেকেছে, আবার যখন মনে হয়েছে না হেফাজতের যেই পক্ষটি, হেফাজতের ভেতরে তো অনেকগুলো পক্ষ আছে, যেই পক্ষটি হয়তো সরকারের অনুগত ছিল বা সরকারের কন্ট্রোলের মধ্যে ছিল, সেই পক্ষের নেতৃত্ব যখন শেষ হয়ে নতুন নেতৃত্ব এসে সরকার এক ধরনের সেই কি ফিল করেছে বা সরকার মনে করেছে যে খুব একটা স্বস্তিদায়ক বোধহয় হবে না, তখন দেখা গেছে যে সরকার নতুন একটা
মেরুকরণ করার strategy চেষ্টা নিয়েছে, করছে। কৌশল আপনার নিয়েছে, কাছে এই মেরুকরণ প্রসঙ্গে করার আমি চেষ্টা আসি একটু করেছে। পরে আবার রুমির ফারহানা, আপনি আমাদের সঙ্গে থাকুন। শামীম হোসেন এমবি, আপনি কি বলতে চান যে আসলে ভোটের রাজনীতির কাছে কি সবকিছুই অসহায়? বাংলাদেশের সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক যে দ্বন্দ্বটি আছে, সেই দ্বন্দ্ব, মানুষের মধ্যে চিরায়ত বিশ্বাস এবং আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র, এগুলোকে আসলে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা আসলে? শামীম হোসেন। কিছু ক্ষেত্রে রুমিনের কথা সত্যি। ভোটের রাজনীতির একটা প্রভাব থাকেই। তো ডিফারেন্সটা হচ্ছে এটাই যে রুমিন ফারহানা মানে যেটা করছে, রুমিন যেটা মানে বলেছেন সেটা হচ্ছে এক গদ্দায় নিয়ে গেছেন সবাইকে। এক গদ্দায় কিন্তু সবাই যাবে না, একই লাইনে হতে পারে না। ইন এভরি সেক্টরে সব জায়গায় কিন্তু ডিফারেন্ট মানুষ আছে। একজন আলেম মানে যে খারাপ মানুষ তা না, কোনো অবস্থাতেই না। এখন দেখেন, আমরা কিন্তু মৌলানা ভাসানী সাহেবকেও দেখেছি, দাড়ি টুপি পরে না। মৌলানা ভাসানী বাংলাদেশে একসময় নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু তার নেতৃত্বে কাজ করেছেন। এখন মৌলানা ভাসানী আর মৌলানা মামুনুল হক, এই দুটাকে কি এক পর্যায়ে আমরা মানবো কিনা? এখন সাবজেক্ট যেটা হচ্ছে যে আমি বলতে চাই পরিষ্কার ভাবে, আল্লামা শফি সাহেবের যে ব্যাপারটা, আল্লামা শফি সাহেব উনি সত্যি সত্যি একজন আলেম ছিলেন আমার জানা মতো, দুনিয়া থেকে চলে গেছেন, ঠিক আছে। আল্লামা শফি সাহেবকে 5ই মে যে ঘটনা ঘটেছে, আল্লামা শফি সাহেবকে কিন্তু ওই ঘটনাতে আসতে দেওয়া হয়নি, লালবাগে তাকে আটকে রাখা হয়েছিল এবং রীতিমতো অ্যারেস্ট করার মতো আটকে রাখা হয়েছিল। কারা করেছিল? জামাত শিবির, এই যারা এখন নেতৃত্ব দিচ্ছে হেফাজতের তারা। কেন? সেদিন আমরা দেখেছি বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ, আমি অসুস্থতা কামনা করছি, যে উনি বলেছেন তাদেরকে খাবার দাও, তারা এই দাও, ওদেরকে অল কাইন্ড অফ সাপোর্ট দাও। এবং পত্রপত্রিকায় দেখছি, রুমিনও পত্রিকার উপরেই বেস করে কথা বলছেন, আমরাও পত্রিকায় দেখছি যে তার আগে বাবুনগরীর সাথে ম্যাডাম খালেদা জিয়ার মিটিং হয়েছিল। এগুলি বিভিন্ন সেক্টর হতেই পারে এবং সেদিন সাপোর্ট ছিল এবং সেই রাতে সচিবালয় দখল করার কথা ছিল, হ্যাঁ, রাষ্ট্রপতি ভবন দখল করার কথা ছিল, বাংলাদেশকে অরাজ্য করার কথা ছিল। আমি কিন্তু আপনার এই টকশোতে বহুদিন ধরে বলে যাচ্ছি একটা কথা, যে এইবার কিন্তু সরকার পরিবর্তন খেলা হচ্ছে না, রাষ্ট্রকে অকার্যকর করার খেলা চলছে এবং খেলাটা বড় ডেঞ্জারাস এবং এই খেলাটার সাথে এরা জড়িত। এবং কারা এই 40 জন যে বিদেশ গেল, এর মধ্যে হেফাজতের একজন প্রতিনিধি কাছে খেলাফত মজলিসের কথা উনি বলছেন, 20 দলীয় ঐক্যজোটের যে মানে একটা শরিক দল, এটা তো খেলাফতের দল। আমার বিরুদ্ধে যে নির্বাচন করেছে সেও তো ওনাদের দল থেকেই ধানের সৃষ্টি নির্বাচন করেছে। আচ্ছা, উনি বলেন পতিত স্বৈরা শাসক এরশাদ, হ্যাঁ, আমরাও স্বৈরাচার নিপাত যাক স্লোগান দিয়েছি, রক্ত দিয়েছি ওই সময়। আমি নিজে গ্রেপ্তার হয়েছি বহুবার, আমি ওই সময়টা অনেকবার গ্রেপ্তার হয়েছি। বাট ইটস ভেরি ডিফিকাল্ট। আমার কাছে খুব অবাক লাগে। ওনারা যেভাবে চিন্তা করেন আমি সেভাবে চিন্তা করি না। আমি কিন্তু বলি নাই যে কোনো সময় বলতে শুনি নাই কিংবা বলি নাই আমরা আওয়ামী লীগ যে এরশাদ সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব নাই দুনিয়াতে, জিয়াউর রহমান নাই, এরশাদ সাহেব জিয়াউর রহমানের হত্যাকারী। বাট বিএনপি অলওয়েজ বলেছে যে এরশাদ সাহেব জিয়াউর রহমানের হত্যার পিছনে জড়িত ছিলেন। ইফ ইট ইজ ট্রু, আমি বিএনপির কথা বিশ্বাস করেছি যে এটা সত্য। বাট আমি নিজের চোখে দেখেছি, স্বচোখে দেখেছি যে জিয়াউর রহমান সাহেবের সুপুত্র তারেক রহমান সাহেব, যিনি এখন বিএনপির আই থিঙ্ক সো যুগ্ম মহাসচিব কিংবা যুগ্ম ভাইস চেয়ারম্যান, হোয়াট এভার ইট ইজ, উনি নিজে গেছিলেন বাবর সহ, স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সহ এরশাদ সাহেবের সাথে তাকে রাজি করানোর জন্য যে তিনি যাতে তাদের সাথে থাকেন, এটা 2008-এর নির্বাচনের আগে, এবং সেটা টেলিভিশনে মিডিয়াতে সবাই দেখেছে। সো এই যে ঘটনাগুলি, হ্যাঁ, এই ঘটনাগুলি পলিটিক্সটাকে ডিফিকাল্ট করেছে কারা? স্বাধীনতার বিপক্ষের শক্তি, অর্থাৎ এই যে ফান্ডামেন্টালিস্ট শক্তিকে ক্ষমতায় এনেছে কে? 75-এর 15ই আগস্টের পরে কে হলেন প্রধানমন্ত্রী? শাহজিবুর রহমান সাহেব। রাজাকার কে হলো? আলিম সাহেব। কি করলেন এই আলিম? নিজে হাতে মুক্তিযোদ্ধা মেরেছেন। এরপরে কারা আসলো? ম্যাডাম খালেদা জিয়ার সময় আসলো কারা? হ্যাঁ, নিজামী সাহেব, মুজাহিদি, এরা আসলো। গোলাম আজম কখন ফিরলেন? মুক্তিযুদ্ধের ধারক বাহক জিয়াউর রহমানের সময় গোলাম আজম তার নাগরিকত্ব এসে ফিরে পেলেন। এই যে টোটাল হেফাজতের লিডারশিপ, আমার কাছে মনে হয় হেফাজতের সব লোক খারাপ, আলেম সব খারাপ তা না, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি, তাদেরকে খুব কাছ থেকে দেখেছি, এর মধ্যে কিন্তু অনেক ধর্মপ্রাণ মানুষ কিন্তু এটাকে সমর্থন করতেন, কারণ ওরা একটা স্লোগান খুব ভালো করে দিয়েছে যে আমরা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। বা যে কোনো ভাবেই হোক 2013-তে ওই জায়গাটাতে কিন্তু জামাত এরা ঢুকেছে, যেহেতু তাদের নিবন্ধন চলে গেছে, এবং এখন এটার নেতৃত্বে তারা চলে এসছে, এবং নেতৃত্ব চলে এসছে বিধায় ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এই ধরনের ঘটনাগুলি ঘটেছে। বাট আমার কথা হচ্ছে এরা কি করেছে, এরা একটা পর্যায় পর্যন্ত পারবে, তারপর কিছু করতে পারবে না। এরা নিজেদেরকে মনে করে অনেক শক্তিশালী, কিন্তু ওরা শক্তিশালী না। আপনার টেলিভিশন চ্যানেল আমি বলেছিলাম। একটা বিরতি নেব আমরা আসলে, আপনার শেষ বাক্যটি শুনিয়ে প্রসঙ্গে তারপরে বিরতিতে যাব আমরা আসলে।
আমার শুধু একটা জিনিস ভয় লাগছে যে যেমন এই মামুনুল হক সাহেব উনি ব্যক্তিগতভাবে কোন মহিলা নিয়ে গেছেন, কি ধরা পড়েছেন, বেশি কিছু প্রমাণ নেওয়া দরকার হয় না। তো রেজিস্ট্রিতে যে নামটা লিখেছেন সেই নামটা ওনার যে অ্যাকচুয়াল স্ত্রী তার নাম লিখেছেন। আমি তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, বাট আপনি কি মনে করেন না যে যারা হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তার এই বয়ান শুনছিল, চোখ দিয়ে পানি পড়ছিল, এই যে গ্রামে গঞ্জে সাধারণ মুসলমান কিংবা মাদ্রাসার সাধারণ ছাত্র, এই যে তারা যখন দেখছে যে এই আলেম নামে মানুষগুলা এই ধরনের ঘটনা ঘটছে, তাদের মধ্যে কি ধরনের বাজে ইফেক্ট পড়তে পারে। এই প্রসঙ্গ নিয়ে আমরা ফিরে আসবো। শামীম ওসমান আমাদের সঙ্গে আপনি থাকুন, রুমিন ফারহানা আপনি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পরে ফিরে এসে আমরা এই প্রসঙ্গে বাকি আলোচনা করব। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম লকডাউনের রাজনীতি এবং সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল হেফাজতে ইসলামের রাজনীতি এবং উত্থান নিয়ে কথা হচ্ছিল। রুমিন ফারহানা, আপনার কাছে সরাসরি প্রশ্ন করতে চাই। শামীম ওসমান যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে সব দল বা সব মত, আপনিও বলেছেন যে আসলে এদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, কিন্তু উত্থানের জায়গাটি আসলে সবাই ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আপনার কাছে কি মনে হয় এবং তার পাশাপাশি আপনি আর কি বলতে চান এই প্রসঙ্গে? জি, আমি একটু কারেকশন কয়েকটা জায়গায় আছে, একটু করতেই হয়। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যাপারে বলা হয়েছে যে উনি হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে দেখা করেছেন বা কথা বলেছেন, এরকম একটা কথা এসছে আজকে আলোচনায়। আমি এরকম কোনো কথা শুনিনি। যদি করে থাকেন সেটা শামীম ওসমান ভাই বলবেন ক্লিয়ারলি, আমি এই ব্যাপারে আমি শুনিনি। তবে একটা বিষয় আমি শামীম ওসমান ভাইকে একটু স্মরণ করে দিই, আমি জানি উনিও বিষয়টি স্বীকার করবেন। ৭৫-এর 15ই আগস্টে যে বিভৎস রক্তাক্ততা, সেই রক্তাক্ততার পেছনে কারা ছিল? তৎকালীন আওয়ামী লীগের নেতারা। এবং সেই রক্তের ওপর দিয়ে খন্দকার মোশতাকের ক্যাবিনেটে যেই 19 জন মন্ত্রী শপথ নিলেন, তারা প্রত্যেকে বঙ্গবন্ধুর ক্যাবিনেটে ছিলেন। ঘটনা এখানেই শেষ নয়। সেই সময় যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেই শফিউল্লাহকে পরবর্তীতে আমরা আওয়ামী লীগের এমপি হতে দেখলাম। বিমান বাহিনীর প্রধানকে যিনি ছিলেন, তাকে আমরা আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী হতে দেখলাম। অর্থাৎ সেই সময় যারা উল্লাস প্রকাশ করেছেন, সেই জাসদ কিন্তু এখন আওয়ামী লীগের মহাজোটের সঙ্গেই সংসদে আছেন এবং জাসদ থেকে দুজন মন্ত্রীও হয়েছেন। তো সুতরাং সেই সময় যারা বিষয়টিকে সমর্থন জুগিয়েছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, অথবা নীরবতা পালন করে বা এক ধরনের কমিশনের মধ্যে দিয়ে কমিশন করেছে, মানে তারা কোনো অ্যাকশন নেয়নি বলে ঘটনাটি ঘটতে পেরেছে, যেমন সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ ঠিকই আবার পরবর্তীতে এসে মন্ত্রীও বানিয়েছে, এমপিও বানিয়েছে। তো সুতরাং এই ঘটনাগুলো তো দুঃখজনক ঘটনা। এই ঘটনাগুলোর সঙ্গে যদি আমরা সামান্য একটা কনভারসেশনের কথা তুলি, যেটা একটা রিউমার হয়তো আছে বাজারে যে কে কার হত্যার সঙ্গে যুক্ত, সেটা খুব তুচ্ছ হয়ে যায়। কারণ যখন আমরা একেবারে পোস্টিং দিতে দেখি, প্রাইজ দিতে দেখি, মন্ত্রী এমপি বানাতে দেখি, ক্যাবিনেটে বসা মানুষজনকে, তখন কিন্তু আসলে আমাদের এই বিষয়ে আর কিছু বলার থাকে না। আরেকটা জায়গায় একটু বলতেই হয়, গোলাম আজম সাহেব কিন্তু কোর্টের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছিলেন। তিনি মামলা করেছিলেন হাইকোর্টে এবং সেখানে কোর্টের রায় নিয়ে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান। তাকে কিন্তু কোনো দল বা কোনো সরকার তাকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, যেটা আমি বলতে চাচ্ছি, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিন্তু তার কোনো নাগরিকত্ব হয়নি। তিনি বিচারিক প্রক্রিয়া, কোর্ট অর্ডার দিয়ে তিনি নাগরিকত্ব এনেছিলেন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, হেফাজতের উত্থান তো আমি বললাম, কিন্তু এখন হেফাজতকে কেন এই তোষণ করে হেফাজতকে নিয়ে নানান খেলাধুলা সরকারের তরফে করা হচ্ছে? এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট এই কারণেই যে আমরা গত এক যুগে দেখেছি যে বিরোধী দলকে সর্ব অর্থে, বিরোধী দল শুধু না, বিরোধী মতের মানুষকেও সর্ব অর্থে একেবারে নিষ্পেষিত করে ক্রাশ করে দেওয়ার একটা চেষ্টা সরকারের মধ্যে ছিল। এবং সরকার একটা বিষয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে দেখাতেই চায় যে এই আওয়ামী লীগের কোনো অল্টারনেট শক্তি যদি থাকে, সেটা হচ্ছে এক্সট্রিম ডান। এবং এক্সট্রিম ডান বা মৌলবাদ বা সাম্প্রদায়িক শক্তি, যে ভাষায় বলেন না কেন, সেটা কখনোই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন বা আশেপাশের দেশগুলো, প্রতিবেশী দেশগুলোর দিকে যদি তাকাই, আমরা দেখবো যেটা কিন্তু খুব স্বস্তিদায়ক কিছু না। সুতরাং এক ধরনের জুজুর ভয় দেখানোর জন্য এই ধরনের শক্তিগুলোকে আওয়ামী লীগ সবসময় পেলে পুষে সঙ্গে রেখেছে। যখন দরকার
জি, যখন দরকার তখন ব্যবহার করেছে, যখন দরকার নাই তখন ছুঁড়ে ফেলে দিয়েছে। শামীম ভাইয়ের আরেকটা কথার সূত্রে আমি বলতে চাই, উনি বলেছেন যে রাষ্ট্র অকার্যকর। আরে ভাই, রাষ্ট্র কার্যকর থাকলে না সেটা একটা অকার্যকরের প্রশ্ন আসে। রাষ্ট্র তো অকার্যকর বহুদিন আগের থেকেই। যেদিন এই দেশে সেপারেশন অফ পাওয়ার মুছে গেছে, সেই দিন রাষ্ট্রের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং এক্সিকিউটিভ বিভাগ সমস্ত এক হয়ে গেছে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা তো বাদই দিলাম, বিচার বিভাগ থেকে শুরু করে সাংবিধানিক যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে। সেদিনই তো এই রাষ্ট্র অকার্যকর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের আসলে উত্তরটি নিতে হবে এখন এই মুহূর্তে। আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে। শামীম হোসেন এমপি, আপনি কি বলতে চান? অনেকগুলো প্রশ্ন এখানে উপস্থাপিত হয়েছে। রুমিনের বয়স তো বেশি না, সামনে অনেক ফিউচার আছে, রাজনীতিতে অনেক বয়স আছে। সো আমি যেটা বলেছি একদম কমপ্লিটলি, যে তারেক রহমান সাহেব, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সাহেব, এরশাদ সাহেব দেখা করতে আসেন নাই। এরশাদ সাহেবের বাসভবনে যে দেখা করতে গেছিলেন এবং বিনতি করতে গেছিলেন যাতে এরশাদ সাহেব তাদের সাথে থাকেন। এইটা আপনি যে কোনো সিনিয়র জার্নালিস্টের কাছে যারা টিভি অ্যাঙ্করিং করেন কিংবা টেলিভিশনগুলির সাথে আলাপ করে দেখতে পারবেন, ওটার ফুটেজও তাদের কাছে আছে। প্রসঙ্গটা যাওয়াটা অপরাধ না। যে আমার কাছে অবাক লাগে সেটা যে আমি বলছি যে উনি আমার হত্যাকারী আর আমার পিতার হত্যাকারী। তা আমার আপনি বললেন আওয়ামী লীগের বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকে মন্ত্রিসভায় গেছেন। ট্রু, এটা সত্য। আমার বাবা জেলে গেছেন, অনেকে মন্ত্রিসভায় গেছেন, এটাও সত্য। কিন্তু বাবাকে হত্যা করেছে যাকে আমি দায়ী করছি, তার সাথে দেখা করতে যাব ক্ষমতায় টিকে থাকার জন্য, অতটা নিকৃষ্ট মানে আমরা চাইনি। আপনি সেকেন্ডলি যেটা বললেন, গোলাম আজম সাহেব আদালতের রায় নিয়েই উনি নাগরিকত্ব ফিরে পেয়েছিলেন। অ্যাকচুয়ালি যখন রায়টা আপনার পক্ষে যায় তখন এটা হয় আদালতের রায়। কিন্তু আমি যদি বলি, এখন যদি বলা উচিত না, একেবারে আমি বলতে চাই না যে এতিমের টাকা আত্মসাতের কথা, আপনি বলবেন আদালতকে কুক্ষিগত করা হয়েছে। সো এক জায়গায় আপনি আদালতকে মানেন, আরেক জায়গায় আপনি আদালতকে মানেন না। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি থেকে আসলে আমাদের বের হওয়া উচিত। একজনকে আমরা এরকম ব্লেম গেম অনেক করা যাবে। আরেকটা জিনিস কি, 75-এর 15 আগস্টের কিন্তু খন্দকার মোস্তাক একা ঘটনা ঘটা নাই। আপনি যদি হেনরি কিসিঞ্জারের বই পড়েন কিংবা আন্তর্জাতিক যে বইগুলি আছে সেগুলি যদি পড়েন, যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি সেগুলি দেখলে জানতে পারবে। এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতকারী খুনি যারা বিদেশে বসে ইন্টারভিউ দিয়েছে, তাদের ইন্টারভিউতেও কিন্তু জিয়াউর রহমানের নাম এসছে। কিন্তু যেহেতু আদালতে বিচার প্রমাণিত হয়নি, আমি কথা বলবো না, কমিশনের একটা দাবি উঠেছে। সো এইখানে এই বিষয়গুলিকে আমি এই জন্য বললাম, জাস্ট আপনি তুলেছেন দেখে আমি উত্তরগুলি দিলাম। আর একটা বিষয় আপনি বলেছেন যে কয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা, যেমন যে হত্যাকাণ্ডের ঘটনাগুলি এখনো বিচার হয় না। সাথে আরেকটা বললে আমি খুশি হতাম, যেটা আমার উপরে হয়েছিল, যে আমার উপরেও বোমা হামলা হয়েছিল, বাংলাদেশের সবচেয়ে বড় বম ব্লাস্টটা RDX ফোটানো হয়েছিল। এবং আপনি জেনে অবাক হবেন যে আমার যে সাক্ষী, সেই সাক্ষীও বদলা হয়েছিল। এবং আপনি যখন ক্ষমতায় ছিলেন বিএনপিতে, ওই বম ব্লাস্ট, আমার 20 জন লোক মারা যাওয়ার পরে, আমি পঙ্গু হওয়ার পরেও ওই বম ব্লাস্টে আমার পরিবার এবং আমাকেই আসামি করা হয়েছিল। এবং যেটা আদালত 2008-এ এসে ওইটাকে আবার সুমোটো করে আবার ফিরিয়ে দিয়েছে। আর আপনি আরেকটা হত্যাকাণ্ডের কথা বলেছেন, ত্বকী হত্যাকাণ্ডের কথা, আমি আপনার সাথে একদম একমত। আমরা এর আগেই রমজান মাসে, এই কোভিডটা না আসলে অনেক দিন হয়ে গেছে, এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াত রাখেন এবং এই কোভিডটা একটু কমলে এবং রোজার পরে তথ্য প্রমাণ সহ আমরা উপস্থাপন করব যে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং কিভাবে হয়েছে। যেমন ঠিক যেভাবে আমি 7 মার্ডারের কথা বলেছিলাম, তখন কিন্তু আমার উপর অনেক ঝুঁকি এসেছিল জীবনে। আমি কিন্তু ফার্স্ট 7 মার্ডারের কথা বলেছিলাম, আমার কথা সত্য প্রমাণ। আমাদের হাতে আর 1.5 মিনিট সময় আছে। তো আমি এই 1.5 মিনিটের মধ্যে শুধু একটা কথা বলতে চাই, যে এখন আসলে তর্ক বিতর্কের সময়টা খুব কম। আমি জানি না কালকে আপনার সঙ্গে টেলিভিশন কথা বলতে পারবো কিনা, তাই আমি শুধু যাওয়ার আগে বলতেছি, হয়তো এই দেখাই শেষ দেখা হইতেও পারে। আমি বলতেছি না করোনার কারণে আমি খুব নার্ভাস, বাট আমি মনে করি মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নেই। তাই আমার নেক্সট জেনারেশন যারা আছেন, যারা তাদের সাথে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন একটা কথা, যদি কেউ কৃতজ্ঞতা স্বীকার করে তবে তার তোমাদেরকে আরো দিব, এবং যে যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। আমার মনে হচ্ছে সেই কঠোর শাস্তি আমরা পাচ্ছি। এবং আরেকটা জিনিস বলেছেন যেটা আশার আলো, তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপরে আযাব দেবেন না। সো আমার মনে হয় এখন আমাদের আল্লাহর কাছে
ক্ষমা চাওয়া উচিত, এবং রমজান মাস খুবই পবিত্র মাস। জি। এই মাসে ক্ষমা চাই, আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবেন। জি, সবাই ভালো ধন্যবাদ থাকবেন। জানাচ্ছি আপনাকে এবং একই আমিন। সঙ্গে রুবিন ফারহানাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে শেষ করতে হচ্ছে এই বিতর্ক বা অন্য বিতর্ক নিয়ে কালকে আবার আসবো। দেখা হবে কালকে আবার আপনাদের সঙ্গে।